আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের এইচএসসি 27 ব্যাচের পদার্থ বিজ্ঞানের আমাদের দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার রানিং চলতেছে, চলতরি। এই চলতরিতের আজকে কত নাম্বার লেকচার জানি আমার মনে নেই, 5 নাম্বার লেকচার। হ্যাঁ, 5 নাম্বার লেকচার। 5 নাম্বার লেকচার আরও মনে করি ওদিক 2 থেকে 3টা লেকচার লাগবে। আর আজকের লেকচারটা যদি আমি বড় করে নিই, সম্ভবত বড় করে নেব। আজকের লেকচারটা যদি আমি অনেক বড় করে নিই তাহলে দেখা যাবে এই লেকচারে শেষ করে দিতে পারবো। তখন এরপরে আরেকটা শুধু বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসের একটা ক্লাস লাগবে। আর তোমরা এসএসসি 25 ব্যাচ সেদিন পরীক্ষা দিলা, তোমাদের রেজাল্ট খুব সম্ভবত 10 তারিখে দিয়ে দিবে, ঘোষণা দিছে আর কি। 10 তারিখে তোমাদের রেজাল্ট দিবে। আজকে হচ্ছে 7 তারিখ, 10 তারিখে তোমাদের রেজাল্ট দিবে ইনশাল্লাহ। 10 তারিখ একটা লাইভ দেওয়ার চেষ্টা করবো, 10 তারিখ বা 11 তারিখ, ঠিক আছে? সেটা পরে জানাই দেওয়া হবে। তাহলে আমাদের যে অধ্যায়টা চলতেছে সেটা হচ্ছে চলতরি। এটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টার, ওই অধ্যায়ের তৃতীয় চ্যাপ্টার। 1-2 চ্যাপ্টার কিন্তু পড়ানো হয়নি। ফার্স্ট পেপারে ভেক্টর পড়াইছি, আর দ্বিতীয় সেকেন্ড পেপারে চলতরি। এটা লেকচার হচ্ছে 5, লেকচার 5। ভেক্টরের মোট কয়টা লেকচার গেছিল? ভেক্টরের মোট কয়টা লেকচার গেছিল? ভেক্টরে সম্ভবত 8টা না 9টা গেছে। 8টা না হলে 9টা। মোটমাট 9টা গেছে। আবার 10টাও যেতে পারে। না, মোটমাট 9টা গেছে। 9টা লেকচার গেছে। এটার মধ্যে অমন লেকচার লাগতে পারে, ঠিক আছে? তাহলে আমরা লাস্ট পড়ছিলাম হচ্ছে তড়িৎ চালক শক্তি নিয়ে ম্যাথ পড়ছিলাম, তারপরে কেভিএল, আচ্ছা কেভিএল না, ওটা হচ্ছে কি জানি, ভিডিআর আর হচ্ছে সিডিআর পড়াইছিলাম। কারেন্ট ডিভাইডেড রুল আর হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড রুল, এগুলো দিয়ে ম্যাথ করছিলাম। আজকে আমাদের নতুন টপিক আসবে, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে ব্যাটারি। আজকে পড়াশোনা সব হবে ব্যাটারি নিয়ে। কোষের সমবায়, ব্যাটারি তো কোষের সমবায়। কোষের সমবায় আমরা তো এতক্ষণ রোধের সমবায় পড়ছিলাম, যে সিরিজে, তারপরে হচ্ছে তোমার প্যারালারে, মানে হচ্ছে তোমার ওই যে শ্রেণীর সমবায় আর সমান্তরাল সমবায় পড়ছিলাম। এটা কিসের? এটা পড়ছিলাম আমরা হলো রোধের। আজকে বলবো কোষের সমবায়। কোষও কিন্তু আবার বর্তনীতে বিভিন্নভাবে যুক্ত থাকতে পারে, শ্রেণীতেও থাকতে পারে, সমান্তরালেও থাকতে পারে। অনেক ক্ষেত্রে দেখো না যে ব্যাটারিগুলো যুক্ত থাকে, মানে অনেক আছে না, লাইটের মধ্যে 2টা ব্যাটারি যুক্ত করে, রিমোটের মধ্যে 2টা ব্যাটারি যুক্ত করে। ওই ব্যাটারিগুলোরও ওই জন্য ব্যাটারি একটার থেকেও বেশিও হতে পারে, ওগুলো ওই জন্য সমবায়ে যুক্ত করা হয়। এটাও 2 ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। আর প্রথমে শ্রেণী সমবায়টা পড়ি। কোষের শ্রেণী সমবায়। কোষের শ্রেণী সমবায় তার মানে দেখো যে কোষ কোনটা, এই যে এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। এই কোষের একটা সমবায় দেখো, শ্রেণী সমবায়। এই যে এটা একটা কোষের কি সমবায়? শ্রেণী সমবায়। কিন্তু এখানে একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা কোষের সাথে একটা করে অভ্যন্তরীণ রোধ থাকে, প্রত্যেকটা কোষের সাথে একটা করে অভ্যন্তরীণ রোধ থাকে। এখন এসে এটা একটা পরিপূর্ণ শ্রেণী সমবায়। এর সাথে একটা আমি রোধ যুক্ত করে দিতে পারি, রোধ যুক্ত করে দিলাম। এটা একটা রোধ, এটা মনে করো তোমার হচ্ছে E1, এটা তোমার E2, এটা তোমার হচ্ছে E3। আর এইখানে যে অভ্যন্তরীণ রোধগুলো, এগুলো হচ্ছে R1, R2 আর হচ্ছে তোমার R3, ঠিক আছে? আরও থাকতে পারে, আমি দিলাম এমন একটা বর্তনী লাগে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। এগুলো হচ্ছে তোমার শ্রেণীর সমবায়। এটা হচ্ছে শ্রেণীতে। সমান্তরাল সমবায় পরে আসতেছি। কোষের সমবায় 3টা হয়, শ্রেণী, সমান্তরাল আর একটা মিশ্র সমবায়। এক এক করে আসতেছে। প্রথমে শ্রেণীর সমবায়, এটা দেখো একটা শ্রেণীর সমবায় আছে। এখান থেকে তোমার যদি বর্তনীর তড়িৎ প্রবাহটা বের করতে পারে, বলতে হতে পারে এখান থেকে তড়িৎ প্রবাহ কত, এই বর্তনীতে কতটুকু কারেন্ট প্রবাহিত হইতেছে, সেটা না। মনে করো এখান থেকে আমরা আই এর মান নির্ণয় করতে হবে। আমরা আই এর সূত্র কি জানি? আমরা জানি এই যে আই সমান কি? আই সমান হচ্ছে E/R, ঠিক আছে? আই সমান হচ্ছে E/R। ওপরে এই যে কোষের সমবায়ের ক্ষেত্রে এখানে দেখো ই অনেকগুলো আছে, যার কারণে ওপরে হচ্ছে ইউ ইকুইভ্যালেন্ট। সূত্রটা ভালো করে দেখো, আই মানে বর্তনীর কারেন্ট, উপরে হচ্ছে ই ইকুইভ্যালেন্ট, এইভাবে প্রকাশ হয় ইকুইভ্যালেন্ট, আর নিচের মধ্যে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট করাটার শর্ত হচ্ছে প্রত্যেকটা তোমার হচ্ছে কি, এটা যে তোমার হলো ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তোমার মোট, মানে তুল্য যেটাকে বলা হয়, তুল্য কোষ, এটাই তুল্য কোষের মান, ঠিক আছে? যেমন তুল্য রোধ হয় অমন, এগুলো সবগুলো তুল্য বের করতে হবে।
শ্রেণীতে থাকলে আলাদা সূত্র আছে, সমান্তরালে থাকলে আলাদা সূত্র আছে। এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট। আর আর ইকুইভ্যালেন্ট মানে কি? তোমার আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তোমার কি জানো? আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এই যে মোট যে রোধটা আছে, বড় রোধটা ওটা, তার সাথে প্লাস এই যে তোমার আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট মানে আবার কি? এই যে রোধগুলোর, এই যে অভ্যন্তরীণ রোধগুলোর তুল্য রোধ, এই অভ্যন্তরীণ তুল্য রোধ, ঠিক আছে ওইটা। আর ইকুইভ্যালেন্ট মানে তোমার অভ্যন্তরীণ তুল্য কোষ, ঠিক আছে। এখন ওটা আমি কিভাবে বের করবো? এখন মেইন সূত্র এটা। এখন আমি পরীক্ষা হলে এইখান থেকে আমি চাইলে লেখা শুরু করতে পারি। সূত্র এটা আগে লিখবো, লিখে অ্যানালাইসিস করে 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 মেইন সূত্রটা এনে তারপরে মান বসাবো। নাহলে তোমার যে মনে না থাকে তুমি ডাইরেক্ট লাস্ট লাইনটা তুলে দিতে পারো। এখান থেকে কিভাবে আসবে দেখো, এখান থেকে ই ইকুইভ্যালেন্ট কিভাবে বের করে দেখো। ই ইকুইভ্যালেন্ট, এখান থেকে তুমি ই ইকুইভ্যালেন্টটা বের করবা, ঠিক আছে। মেইন সূত্র এটা, উপরে ই ইকুইভ্যালেন্ট, নিচে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এখান থেকে তুমি ই ইকুইভ্যালেন্টটা কিভাবে বের করবা? ই ইকুইভ্যালেন্ট হচ্ছে এগুলো কিসে আছে? শ্রেণীতে থাকলে যোগফল E1 প্লাস E2 প্লাস E3, এর তিনটা আছে 3 পর্যন্ত, প্লাস যদি আরো থাকে ডট 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 EN পর্যন্ত, ঠিক আছে। মনে করো 5টা থাক, 6টা থাক, অত পর্যন্তই চলবে। এটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট। এটাকে শর্টকাটে এভাবে লেখা যায় এনই। এন হচ্ছে তোমার মোট যে কয়টা ব্যাটারি আছে ওই কয়টা, তার সাথে শুধু একটার মান তুমি যোগ করে দিবে, গুণ করে দিবে, ঠিক আছে। এখানে 3টা আছে, এটা আসবে হচ্ছে 3, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 3, ঠিক আছে। 3 ইনটু এখানে একটা করে ই এর মান মনে করে তোমার 5 বা 10 ভোল্ট, ওই 5 বা 10 ভোল্ট, তখন 5 3 5 15 এমন হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ই ইকুইভ্যালেন্ট। তাহলে তুমি আর ইকুইভ্যালেন্ট কিভাবে বের করবে? আর ইকুইভ্যালেন্ট অভ্যন্তরীণ রোধের ইকুইভ্যালেন্ট। অভ্যন্তরীণ রোধগুলো শ্রেণীতে আছে, তার মানে ওই সেম R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 আর এন পর্যন্ত। তার মানে কি আসলো? এন সংখ্যক অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। পেয়ে গেছো? তার মানে এখন ধর আর ইকুইভ্যালেন্ট এখন বের করো, বড় হাতের আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট মানে তোমার কি? এই যে বড় হাতের যে রোধটা ওইটা প্লাস এন আর, ঠিক আছে। এখন বুঝতে পারছো আর ইকুইভ্যালেন্ট মানে কি? আর হচ্ছে তোমার মোট তুল্য রোধ। মোট তুল্য রোধ কি? এই যে এই রোধটা, যে রোধটা তোমার থাকবে ওই রোধটা প্লাস অভ্যন্তরীণ রোধের ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে তোমার আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এখন এখান থেকে তুমি ই ইকুইভ্যালেন্টের মান এইখানে বসাবা, আর ইকুইভ্যালেন্টের মান এইখানে বসাবা, ঠিক আছে। এইখানে সেটা দেখে তাহলে অতএব আমার কারেন্ট আই সমান উপরে কি এনই আর নিচের মধ্যে কি আর প্লাস এন আর, শেষ। এই সূত্রটা দিয়ে তুমি সব ম্যাথ করতে পারো। এখন তুমি যদি পরীক্ষা হলে মনে করো আসছে যে এমন একটা কোষের সমবায় দিয়ে এখান থেকে তোমার তড়িৎ প্রবাহ বের করতে বলছে, তুমি ডাইরেক্ট এই সূত্রটা দিয়ে তুমি যদি করো মার্ক কম দিবে, মার্ক অনেক কম দিবে। তুমি যদি এইখান থেকে শুরু করো যাত্রাটা, এটা করে এর নিচে, তারপর তুমি অতএব দিয়ে এটা তুলে এখন মান বসে অঙ্কটা করো, তাহলে তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। আর এমসিকিউতে বললে এগুলো কিছু করার দরকার নেই, তুমি জাস্ট এটা তুলে সাইডে তুলে শুধু একটু খসড়া করে বসাই দিবা কোনটা সঠিক। আর অ্যাডমিশনে আসলে তুমি যত শর্ট করতে পারো অ্যাডমিশনে তুমি যদি কোনো প্রকার ম্যাথ না করে ডাইরেক্ট যদি তুমি শুধু অ্যান্সারটা মুখে মুখে করে যে ওখানে দিয়ে আসতে পারো, তাও তোমার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এইখানে তোমার শুরু থেকে এইখান থেকে শুরু করবে। মনে করো এমন একটা বর্তনী দিয়ে বলছে এর কারেন্ট কত, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, এইখান থেকে যাত্রা শুরু করবে। আমরা জানি আই সমান ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। তা অতএব ই ইকুইভ্যালেন্টটা তুমি এভাবে বের করলা, আর ইকুইভ্যালেন্ট অভ্যন্তরীণ রোধের ইকুইভ্যালেন্ট, তারপর আর ইকুইভ্যালেন্ট, অতএব দিয়ে করে ফেললাম, ঠিক আছে। এটা গেল তোমার হচ্ছে শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায়। এখন আমরা যেটা যাবো ওটা হচ্ছে তোমার কোষের সমান্তরাল সমবায়। এটা কিন্তু আরেকটা রূপ আছে, এইটা আছে না, এটা আমি এন ই না দিয়ে এইখানে এমন হইতে পারে আর প্লাস তোমার হচ্ছে এই যে R1 প্লাস R2 প্লাস R3 এমন হতে পারে। তুমি এমন করেও দিতে পারো, এমন করে দিতে পারো। এমন করে যদি দাও তাহলে তোমার আলাদা করে আর অভ্যন্তরীণ রোধের ইকুইভ্যালেন্টটা বের করা লাগবে না, তুমি ডাইরেক্ট এখানে বসাই দিছো। আর তুমি যদি এইভাবে দিতেছো তাহলে তোমার আর ইকুইভ্যালেন্ট আলাদা করে বসাই নিতে হবে, ঠিক আছে। যদি তুমি এই লাইনটুকু স্কিপ করতে চাও তাহলে তোমাকে এইটা না লিখে তুমি ডাইরেক্ট এইটা লিখবে, ওকে। তাহলে এটা হচ্ছে শ্রেণীর সমবায়। এরপরে যাবো হচ্ছে আমরা সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় সূত্র এই সূত্র থেকে শুধু আসবে একটু ভিন্নভাবে। সমান্তরাল সমবায় একটা দেখাই যাবে, অঙ্কে পরে যাবো, আগে এমনি এগুলো একটু বেসিকটা জানা হবে। এবার আসো সমান্তরাল কোষের সমান্তরাল সমবায়। একটা সমান্তরাল সমবায়ের একটা কোষ দিয়ে দেবে। আচ্ছা দাঁড়াও, শ্রেণী সমবায়ের আরেকটা জিনিস বাকি আছে, একটু
শ্রেণী সমবায়। দেখো মনে করো এইভাবে দেওয়া আছে, একটা ব্যাটারি সোজাভাবে দেওয়া আছে, একটা ব্যাটারি মনে করো উল্টা করে দেওয়া আছে। উল্টা করে মানে বুঝো মাইনাস আগে প্লাস পরে, মাইনাস আগে প্লাস পরে, তারপর আরেকটা ব্যাটারি মনে করো আবার সোজা করে দেওয়া আছে, পরে ব্যাটারিটা মনে আবার উল্টা করে দেওয়া আছে। এটার প্লাস আগে মাইনাস করে, এটার মাইনাস আগে প্লাস করে, এটা প্লাস আগে মাইনাস করে, এটা মাইনাস আগে প্লাস করে। এটার ক্ষেত্রে তোমার এটা হচ্ছে E1 E2 E3 E4। এই ক্ষেত্রে কিন্তু তোমার যে ই ইকুইভ্যালেন্টে একটু চেঞ্জ আসবে, বাকি সব ঠিক থাকবে, শুধু তোমার ই ইকুইভ্যালেন্টে একটু চেঞ্জ আসবে। কেমনে চেঞ্জ আসবে তুমি এদিক থেকে যাত্রা করো। দেখো প্রথমটা হচ্ছে প্লাস E1 পরেরটা কিন্তু তোমার হবে মাইনাস E2, ঠিক আছে, তার সাথে যোগ, তারপরটা কিন্তু তোমার আবার প্লাস E1 প্লাস E3 প্লাস তারপরটা আবার তোমার মাইনাস E4। বুঝতে পারছো? তুমি যখন এদিক থেকে যাবা, যেটা প্লাস সাইড আগে ওটার আগে প্লাস, যেটা মাইনাস সাইড আগে ওটার আগে মাইনাস, এইভাবে দিয়ে যাবে। তার মানে ইকুইভ্যালেন্টটা কেমন আসতেছে দেখো, E1 মাইনাস E2 প্লাস E3 মাইনাস E4। এই ক্ষেত্রে কিন্তু তুমি আর টা লিখতে পারবা না, এটা লিখতে পারবা না, কারণ প্লাস মাইনাস আছে। আগেরবার সব প্লাস ছিল, ওই জন্য আমি n দিছিলাম। এবার তুমি এটা লিখতে পারবে না, তখন তোমার এইখানে ডাইরেক্ট তুমি E1 E2 E3 এর মান বসাই দিবা, E3 4 এর মান বসাই দিবা, শেষ, ক্যালকুলেশন করে অ্যান্সার করে দেবে। ঠিক আছে, যদি ব্যাটারিটা শুধু একটু উল্টা থাকে, জাস্ট এই যে ই ইকুইভ্যালেন্টটা একটু চেঞ্জ হয়, ই ইকুইভ্যালেন্টটা একটু চেঞ্জ হয়, অভ্যন্তরীণ রোধ সেম থাকে। এবার আসলে সমান্তরাল সমবায়, কোষের সমান্তরাল সমবায়। কোষের সমান্তরাল সমবায়ের মধ্যে দেখা হবে একটা সমান্তরাল সমবায় নেই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তিনটা নিচে E1 E2 E3। অভ্যন্তরীণ রোধ তো থাকবে, এই যে অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, তার মানে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে তোমার R3। এটার সাথে আমি একটা রোধ যুক্ত করে দিই, এটা হচ্ছে এই বর্তনী। যে তোমার কারেন্ট বের করতে বলে, এই বর্তনীর তড়িৎ প্রবাহ কত কিছুই তো বোঝা যায় না, একটু বড় করে আঁকি দাঁড়াও। আর এটা তোমার হচ্ছে E1, এটা তোমার E2, এটা তোমার হচ্ছে E3, এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ রোধ 1, অভ্যন্তরীণ রোধ 2, এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ রোধ 3। এইটার ক্ষেত্রে তোমার যে কারেন্ট বের করতে বলে, যে এটা তড়িৎ প্রবাহ কত, এই বর্তনীর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ হইতেছে। এগুলো E1 E2 দিয়ে দিচ্ছি, পরীক্ষার মধ্যে তো E1 E2 এর মান দেওয়া থাকবে, মানগুলো তোমার দেওয়া থাকবে। দেখো এখান থেকে তুমি যদি তোমার কারেন্টটা বের করতে বলে এই সূত্র দিয়ে, শুধু ই ইকুইভ্যালেন্ট তুমি কিভাবে বের করবা, এবার সব দেখো সমান্তরালে আছে, সমান্তরালের সূত্রটা কি, সমান্তরালের সূত্র কি, সমান্তরালের সূত্র হচ্ছে 1 বাই সমান্তরালের সূত্র কি 1 বাই। কিন্তু দেখো সমান্তরাল কোষের ক্ষেত্রে ই ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার ই, মানে কি জানো, যে কোনো একটার তড়িৎচালক শক্তি, ওইটা হচ্ছে তোমার ই ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, যে সব ব্যাটারির তখন মান সেম থাকবে, সব ব্যাটারির মান সেম থাকবে, প্রত্যেকটা কোষের মান সেম থাকবে, ওই জন্য একটাই, জাস্ট একটাই। ঠিক আছে, যে কোনো একটার একটা মান, ওইটাই হচ্ছে তোমার ই ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট তুমি কিভাবে বের, এলে ম্যাথ করার সময় ক্লিয়ার হবে। প্রথমে অভ্যন্তরীণ রোধের ইকুইভ্যালেন্টটা বের করতে হবে, অভ্যন্তরীণ তুল্য রোধ। এটার ইকুইভ্যালেন্ট কি হবে 1 বাই আর, এই যেমন 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, তিনটা আছে না, 1 বাই R3, এটাই তো 1 বাই R1 1 বাই R2 আর হচ্ছে 1 বাই R3। তারপরে কি এটার উপরে এই যে এটার সাথে ইনভার্স আছে, ইনভার্স আছে, এটা কেমন হতো, এই যে এমন হতো, কিন্তু 1 বাই R তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এমন হতো না, এই যে এই 1টা ওদিক দিয়ে ইনভার্স হয়ে গেছে আর কি। ঠিক আছে, সমান্তরালের ক্ষেত্রে এটাই তো রোধের। ঠিক আছে, তাহলে তোমার আর ইকুইভ্যালেন্ট কি আসতেছে, আর ইকুইভ্যালেন্ট তোমার কি আসতেছে, এইটার সাথে আর যোগ, তার মানে আর যোগ এইটার সাথে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 ডট 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 1 বাই R4 5 চলতে থাকবে, কিন্তু এইভাবে ইনভার্স। ঠিক আছে, ইনভার্স
ইনভার্স 1। তার মানে তোমার কি আসতেছে এটা বলো, এটা কি আসতেছে? এখানে আর তো আরই থাকতেছে, ওই দিকটা একটু হিসাব করতে হবে। তুমি হিসাব করে তুমি কি পাবা? হিসাব করে তুমি পাবা হচ্ছে n বাই আর, n বাই আর, n বাই আর, তার উপর ইনভার্স যেটা হয়ে যাবে তোমার আর প্লাস আর বাই এন, আর বাই এন শেষ। ইনভার্সটা ভেতরটা উল্টাই দিল, ঠিক আছে? এটা এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে তোমার আর ইকুইভ্যালেন্ট। তাহলে তুমি আর ইকুইভ্যালেন্ট পাইছো, ই ইকুইভ্যালেন্ট পাইছো, অতএব তুমি এখন ওইটাতে বসাই দিবা। এখন তুমি এইটাতে বসাই দিবা, অতএব দিয়ে এটা লাস্টে ই ইকুইভ্যালেন্টের মান উপরে বসাই দিবা, ই ডিভাইডেড বাই নিচের মধ্যে কি হবে আর প্লাস আর বাই এন, এটা শেষ। কিন্তু এটা একটু তুমি চেঞ্জও করতে পারো, এটাকে তুমি একটু চেঞ্জও করতে পারো। কিভাবে চেঞ্জ করবা? এনটা বড় হাতের আর এর সাথে তুমি গুণ করে দিবা, এনটা বড় হাতের আর এর সাথে তুমি গুণ করে দিবা, ঠিক আছে? এটা এমন করে তুমি দিতে পারো। দাঁড়াও 1 মিনিট, এটাকে এখানে সিগনিফিকেট করতে হবে। এন আর প্লাস আর, এইটাকে এইভাবে লেখা যায়, এইটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে? এনটাকে ইয়ে নাও, কমন নাও, এনটাকে কমন নাও, নিচে এক লাইন স্কিপ করছি আর কি, নিচে দেখা যাবে, দেখা যাবে। দেখো আমি এখানে এনটাকে কমন নিছি, এনটাকে কমন নিছি, তাহলে উপরে থাকে এন আর প্লাস এনটাকে কমন নিয়ে না, এনটাকে এদিক জাস্ট পাঠিয়ে দিছি, গুণ হয়ে যাবে, এদিক পাঠিয়ে দিছি, গুণ হয়ে গেছে, এই যে এইটা। এখন এইটা তুমি বসাতে পারো, এন আর প্লাস আর। তুমি ডাইরেক্ট যদি সূত্রে এইটা দিয়ে করো হবে, কিন্তু মার্ক কম দেওয়ার সম্ভাবনা আছে। আর তুমি যদি পারো প্রথম থেকে দিতে তাহলে আরো সুবিধা হবে। এরপরে চলো, এরপরে যেটা যাব সেটা হচ্ছে তোমার কোষের মিশ্র সমবায়। শ্রেণী গেল, সমান্তরাল গেল, এবার হচ্ছে মিশ্র সমবায়। মিশ্র সমবায়, মিশ্র সমবায়, মিশ্র সমবায় যেটার মধ্যে তোমার শ্রেণীও থাকবে সমান্তরালও থাকবে। দেখো এইভাবে, এই যে মনে করো একটা শ্রেণী সমবায়, ওই যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা খেয়াল করবে, আগে যদি পজিটিভ সেট থাকে তাহলে প্লাস দিবা আগে, আর যদি ওটা লাগবে না, কারণ ওটার মধ্যে তোমার ই ইকুইভ্যালেন্ট মানে তো ডাইরেক্ট একটা ই, এটার ক্ষেত্রে লাগবে। দেখো বাজারটা বুঝে দিই। আর এটা হচ্ছে তোমার E1, এটা তোমার হচ্ছে E2, এটা তোমার হচ্ছে E3, এটা তোমার হচ্ছে E4, এই সাইডে লিখে অভ্যন্তরীণ রোধ দেওয়া লাগবে তো, E4, এটা তোমার হচ্ছে E5, এটা হচ্ছে তোমার E6, এটা হচ্ছে তোমার E7, এটা তোমার হচ্ছে E8, এটা তোমার হচ্ছে E9, ঠিক আছে? এগুলো ব্যাটারিগুলোর নাম দিলাম উপর থেকে 1 2 3 4 5 6 এইভাবে দিলে E9 পর্যন্ত। অভ্যন্তরীণ রোধ আছে প্রত্যেকটার সাথে একটা করে, অভ্যন্তরীণ রোধ আছে। অভ্যন্তরীণ রোধ আছে, এটা হচ্ছে ছোট হাতের R1, এটা হচ্ছে R2, এটা তোমার হচ্ছে R3, এটা R4, এটা R4, এটা হচ্ছে তোমার R5, এটা হচ্ছে তোমার R6, এটা তোমার হচ্ছে R7, এটা হচ্ছে তোমার R8, এটা হচ্ছে তোমার R9, ঠিক আছে? এমন মনে করো কোনো একটা বর্তনী, এই বর্তনী তোমার কারেন্ট বের করতে বলছে, এটাকে বলা মিশ্র বর্তনী। দেখো শ্রেণীও আছে, সমান্তরালেও আছে, ঠিক আছে? মনে করো এই বর্তনীটা খুব সহজ পদ্ধতিতে তুমি বের করতে পারবা। সে একটা জিনিস তুমি মনে রাখো, এই বর্তনীতে এনটা কোষ আছে, প্রতি শ্রেণীতে এনটা কোষ আছে। মনে করো প্রতি শ্রেণীতে এন সংখ্যক কোষ আছে, এন সংখ্যক কোষ আছে, প্রতি শ্রেণীতে মনে করো এনটা কোষ আছে। আর হলো মোট সারি মনে করো এমটা, মোট সারি এমটা, ঠিক আছে? প্রতি সারিতে এনটা করে কোষ আছে আর মোট এমটা সারি আছে। তাহলে এইভাবে তুমি যদি করো তাহলে সুবিধা হবে। দেখো তাহলে সুবিধা হবে। প্রথমে আসো,
তুমি কারেন্ট বের করবা আই সমান আমরা জানি ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, ই ইকুইভ্যালেন্ট তুমি প্রত্যেকটা শ্রেণীতে আসলে এন সংখ্যক আছে, তার মানে এন ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট কিভাবে বের করে, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার এইভাবে বের করে এন আর ডিভাইডেড বাই এম প্লাস আর, এটা হচ্ছে তোমার আর ইকুইভ্যালেন্ট, এইভাবে বের করবা। এনআরটা এনআর মানে কেন, এনআর কি, এনআর হচ্ছে তোমার এন সংখ্যক অভ্যন্তরীণ রোধ আছে, আর তার সাথে তুমি এম দ্বারা ভাগ করবা, কারণ এমটা সমান্তরালে আছে প্রত্যেকটা শেষ। এখন এরপরে তাহলে তোমার কি আসবে, উপরে আসবে হচ্ছে তোমার এম এন ই, তাহলে তোমার সারিগুলো হিসেব করবে, এটা হচ্ছে এক সারিতে তোমার সারি আছে এখন এম সংখ্যক, এম সমান এখানে 3টা, এটা ঠিক আছে, এখানে 4-5টাও থাকতে পারে, এখানে মনে হয় 3টা আছে, এম এর মান 3, তো এখানে এন এর মান কত, এন এর মানও 3, দেখো 3টা আছে শ্রেণীতে, এবং 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। তাহলে মনে করে এম সংখ্যক সারিতে তাহলে আই এর মান কি আসবে, উপরে এম গুণ করে দাও, এম এন ই, কারণ এটা হচ্ছে এক সারিতে, তাহলে নিচেও তুমি এম গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে, এম গুণ করলে এই যে আর এর সাথে এমটা গুণ হবে, এখানে কাটাকাটি যাবে, এম আর প্লাস তোমার হচ্ছে এন আর, এটা মিশ্র সমবায়ের ভিতরে, এটা ঠিক আছে, ওটা হচ্ছে মিশ্র সমবায়। এটা যদি বুঝতে পারো তাহলে আমরা একটা ম্যাথে যেতে পারি, আশা করি বুঝতে পারছি, অঙ্ক করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা অঙ্কে যাব, কোষের সময় মানে এই টাইপের অঙ্ক, এইটা দিয়ে বোর্ড প্রশ্ন আসে। দেখো একটা অঙ্ক, দেখো বলছে যে 1.5 ভোল্ট তড়িৎ চালক, 1.5 ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট তড়িৎ চালক বল বিশিষ্ট 9টি কোষকে সমান্তরালে, 9টি কোষকে সমান্তরালে সাজিয়ে 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলো, সমান্তরালে সাজিয়ে 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলো, রোধের সাথে যুক্ত করা হলো, 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলো, ভালো কথা। তাহলে এবার দেখো বর্তনীতে প্রবাহ চলে কত, বর্তনীতে 1.35 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, ঠিক আছে। তারপরে কি, কোষের অভ্যন্তরীণ রোধ কত, প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ কত, প্রতিটা কোষের অভ্যন্তরীণ রোধ বের করে, এই অঙ্কটা দেখো, এটা পারা কথা, সহজ। দেখো বলছে এত ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট 9টা কোষ, তাহলে 9টা কোষ আছে সেম তড়িৎচালক শক্তি কত, 1.5 ভোল্ট। চিত্র আট করা লাগবে না, 9টা তোমার কিসে আছে বলতো, সমান্তরালে, 9টা সমান্তরালে আছে, এই যে উপরে একটা এইভাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। অভ্যন্তরীণ রোধ আচ্ছা, চিত্র আট না করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এর সাথে তোমার একটা রোধ যুক্ত করে দিছে, সেটা হচ্ছে তোমার 1 ওহমের একটা রোধ দিছে। এগুলা ব্যাটারি প্রত্যেকটাই হচ্ছে তোমার ই এর মান E1 E2 E3 E4 E5 E6 E9 প্রত্যেকটার মান হচ্ছে তোমার 1.5 ভোল্ট করে, ঠিক আছে, 1.5 ভোল্ট করে, 9টা আছে, তার মানে এন এর মান হচ্ছে তোমার এখানে 9, ঠিক আছে, এন এর মান 9টা আছে, সমান্তরালে সাজিয়ে 1 ওহম রোধের সাথে যুক্ত করা হলো, আর এর মান হচ্ছে 1, বড় হাতের আর, কিন্তু সেটা যুক্ত করা হলো, বর্তনীতে এত তড়িৎ প্রবাহ হয়, এই যে তোমার আই এর মানটা দিয়ে দিছে, আই বের করতে বলেনি, এবার আই এর মান দিয়ে দিছে 1. আই হচ্ছে তোমার 1.3
5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তোমার আই এর মান, আই এর মানটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে বলছে ছোট হাতের আর যেটা আছে এই যে অভ্যন্তরীণ রোধ এর মানটা কত। আমরা কি জানি সমান্তরাল সংখ্যার ক্ষেত্রে তুমি ডাইরেক্ট সূত্র দিয়ে করবে, সমস্যা নেই। এনই ডিভাইডেড বাই এনই ডিভাইডেড বাই কি, এনই ডিভাইডেড বাই এনআর প্লাস এনআর প্লাস, ঠিক আছে, এটাই তো, হ্যাঁ এটাই তো সূত্র, এটাই ও সরি এটা বড় হাতের এনআর প্লাস এইটাই, এইটা ঠিক আছে। এখন এখান থেকে তুমি ছোট হাতের আটটা বের করবে, তাহলে তুমি আই এর মান জানো, আই এর মান কত, আই এর মান হচ্ছে তোমার 1.35 সমান এন এর মান কত 9 ইনটু ই এর মান হচ্ছে তোমার কত, ই এর মান হচ্ছে 1.5 ডিভাইডেড বাই এন এর মান কত, এন এর মান হচ্ছে তোমার কয়টা আর আছে, আর আছে কয়টা, আর আছে কয়টা অভ্যন্তরীণ রোধ, হ্যাঁ এটা তো আছে 9টা, তাহলে 9 ইনটু আর এর মান কত 1, ঠিক আছে, তার সাথে হচ্ছে প্লাস ছোট হাতের আর যার মান হচ্ছে কত বের করব, জাস্ট এটা এখন ক্যালকুলেশন করব। ওভার হচ্ছে 9 ইনটু 3.5, ক্যালকুলেটর দেখি, ক্যালকুলেটর গেল কই, এখন ক্যালকুলেশন করি 9 ইনটু 1.5, 9 ইনটু 1.5 সাইন্টিফিক ইটারেশন, 9 ইনটু 1.5 পয়েন্ট আসে না, 9 ইনটু 1.5, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, এটা আইসিটি মোডে আছে। 9 ইনটু 1.5 আসে হচ্ছে 13.5, তার মানে উপরে হচ্ছে 13.5, নিচের মধ্যে 9 কে 9 প্লাস আর এটা হচ্ছে 1.3, আর গুণন করে দাও, আর গুণন যে করি তাহলে এটার সাথে এটা 9 গুণন 1.35 কত হয়, 9 গুণন 1.35, 9 গুণন 1.35 সমান চিহ্ন দিবে, মান তো সেম আসে গেল, 9 ইনটু হ্যাঁ মান সেমই আসে গেছে, এটার মানে এটার মান সেম। এখন এটা এটা নিচে নিচে গুণ করবো, 1.35 ইনটু হচ্ছে তোমার 9, তার মানে আসলে 12.15, তার মানে এটার সাথে নিচেটা গুণ করলে হয় 12.15 সমান ওর সাথে এক গুণ করলে হয় 13.5, ঠিক আছে, এর সাথে আর গেল কই, ও সরি এখানে প্লাস আর আছে, প্লাস আর এর সাথে এটা গুণ করো কত হয় 1.35 সমান 13.5, এখান থেকে তুমি এইটাকে ওদিক নিয়ে যা মাইনাস করে দিবে, ঠিক আছে, এইটা ওদিক গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 1.35 আর ডিভাইডেড বাই ওটা মাইনাস করলে হয় 1, 13 থেকে 12 বাদ দাও 1, এটা এখন ওদিকে ভাগ হয়ে যাবে, 1 ভাগ 1.35 কত হয়, 1 ভাগ 1.35 0.7 একটা করে অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 0.7 ওহম, এক একটি করে অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 0.7 ওহম, এটাই আসলে ম্যাথ। আশা করি বুঝতে পারছো। এবারে নেক্সটে দেখো, নেক্সটে যাই, নেক্সট একটা বড় অঙ্ক কিন্তু অ্যান্সার একদম ছোট, নেক্সটে নেক্সট দেখো একটা এই অঙ্কটা বলছে দুটি তড়িৎ কোষের একটির তড়িৎ কোষের একটির তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি, তড়িৎচালক বল কত, তড়িৎচালক বল হচ্ছে তোমার 1.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ কত, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2 ওহম, ওকে, অপরটির তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল কত দিছে 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 2 ভোল্ট, হ্যাঁ অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1,
অভ্যন্তরীণ রোধ 0.1 ওহম। ঠিক আছে, কতটুকু দিল বলছে এদের সমান্তরালে যুক্ত করে সমবায়টি, হ্যাঁ সমান্তরালে যুক্ত করা হবে, সমান্তরালে যুক্ত করে একটি 10 ওহমের রোধের সাথে যুক্ত করা হবে, ওকে, রোধের সাথে যুক্ত করা হবে। এই রোধের মধ্যে তড়িৎ প্রবাহের মান কত? তড়িৎ প্রবাহের মান কত? এটা একদম সহজ অঙ্ক। দেখো বলছে দুটি তড়িৎ কোষের মধ্যে একটা হচ্ছে তোমার 1.5 ভোল্ট আর একটা হচ্ছে তোমার 2 ভোল্ট। তাহলে নাও তুমি দুইটা নাও, এখানে একটা হচ্ছে তোমার 1.5 ভোল্ট, এটা হচ্ছে 1.5 ভোল্ট, আরেকটা আছে যেটা হচ্ছে তোমার কি শ্রেণীতে যুক্ত হচ্ছে নাকি সমান্তরালে দিছি, আরেকটা হচ্ছে তোমার 2 ভোল্ট। এই দেখো 2 ভোল্ট, দুইটার মাঝখানে অভ্যন্তরীণ রোধ আছে, অভ্যন্তরীণ রোধ দিয়ে দিছি। একটা হচ্ছে তোমার 0.2 ওহম, একটা হচ্ছে তোমার 0.1 ওহম। ঠিক আছে, এইভাবে দিছি, দিয়ে এগুলো একটা রোধের সাথে যুক্ত করে দিছে। যে রোধের মানটা তোমার কত, যে রোধটা হচ্ছে তোমার রোধটা কত 10 ওহম, এইটুক দিয়ে দিছে। এইটুক দিয়ে বলছে এখানে কত কারেন্ট প্রবাহিত হবে, আই এর মানটা কত। তুমি দেখো এখানে সব জানো, সমান্তরালের ক্ষেত্রে আমরা আই এর সূত্র কি জানছিলাম, আই সমান উপরে ই ইকুইভ্যালেন্ট, নিচে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। আমরা কোনো কিছুর জন্য দরকার নেই, আমরা মেইন তড়িৎ প্রবাহ আই সমান জানি, উপরে হচ্ছে ই ইকুইভ্যালেন্ট, নিচে হচ্ছে তোমার আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, অতএব তুমি ই ইকুইভ্যালেন্টটা তুমি বের করো। ই ইকুইভ্যালেন্টটা কত? ই ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার, এটা একটু বের করে নাও ই ইকুইভ্যালেন্টটা। ই ইকুইভ্যালেন্ট বের করার সূত্র কি জানো? তোমার E1 ডিভাইডেড বাই R1 প্লাস E2 ডিভাইডেড বাই R2 প্লাস E3 ডিভাইডেড বাই R3। যেহেতু 2 পর্যন্ত আছে আমরা 2 পর্যন্ত দেব, 3 কে নেব না। তাহলে তোমার E2 ডিভাইডেড বাই R2 ডিভাইডেড বাই, ওইটা আবার ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1 বাই R1 প্লাস 1 বাই R2। এটা হচ্ছে ই বের করার সূত্র। ই আমরা জানি আর ইকুইভ্যালেন্ট সমান উপরে ই, নিচে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে তোমার সমান্তরালের ক্ষেত্রে ইটা বের করার সূত্র এটা, যেটা আগে দেখানি বলছি অঙ্ক করার সময় গিয়ে লাগবে, এই যে অঙ্ক করার সময় এখন এসে লাগলো। ঠিক আছে, ই বের করার সূত্র এটা, E1 ডিভাইডেড বাই R1 প্লাস E2 ডিভাইডেড বাই R2 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে এখন তুমি মানগুলো বসাই দাও, এখানে মানগুলো বসাই দিলে তোমার ই এর মানটা পেয়ে যাবে। E1 এর মান কত? E1 এর মান হচ্ছে তোমার 1.5 ভোল্ট, 1.5। R1 এর মান কত? 0.2 প্লাস E2 এর মান হচ্ছে তোমার 2 ভোল্ট, 2 ডিভাইডেড বাই R2 মান হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 1 বাই 0.2 প্লাস 1 বাই 0.1। ই ইকুইভ্যালেন্টের মান কত আসে? ক্যালকুলেশন করো। ই ইকুইভ্যালেন্টের মান আসবে 1.84 ভোল্ট, 1.84 ভোল্ট। আমরা ই ইকুইভ্যালেন্ট পাইছি, এখন আমাদের দরকার হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এখন তুমি বের করো হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। কিভাবে বের করব? আর ইকুইভ্যালেন্টের সূত্র এটা, 1 বাই R1 প্লাস 1 বাই R2 ইনভার্স 1 প্লাস একটা বড় হাতের আর। এটা না তোমার আর ইকুইভ্যালেন্টের মানগুলো বসাই দাও, 1 বাই 0.2 প্লাস 1 বাই 0.1 তার সাথে ইনভার্স 1 প্লাস 10। এটা ক্যালকুলেশন করো, তুমি আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাবে। আর ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার 10.2 ওহম, 10.2 ওহম। এখন এই মানগুলো এইখানে বসাই দাও, ই এর মান হচ্ছে তোমার, ই এর মান কত? ই এর মান হচ্ছে তোমার এই যে এটা 1.84, এই যে এটা হচ্ছে ই এর মান, আর এটা হচ্ছে তোমার আর ইকুইভ্যালেন্টের মান। ই এর মান হচ্ছে 1.84, উপরে বসাও 1.84 ডিভাইডেড বাই আর এর মানটা তুমি নিচে বসাও, আর ইকুইভ্যালেন্টের মান কত? 10.2। তাহলে তড়িৎ প্রবাহ কত? 0.18 অ্যাম্পিয়ার। তোমার এটা হচ্ছে অ্যান্সার, 0.18 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, 0.18 অ্যাম্পিয়ার। শেষ। এরকমই অঙ্ক বোর্ড পরীক্ষা দিয়ে দেয়, এমন অঙ্ক। তারপরে আমরা এখন জেনে যাব একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে থাকবেই বলা চলে, এগুলোর মধ্যে একটা এখন থেকে যা পড়াবো, এটা ঘয়ে থাকে।
ভ মার্কে থাকে, সেটা হচ্ছে আমাদের এখন কিরশফের সূত্র। কিছু সূত্র করব, তার মধ্যে একটা আসবে এখন কিরশফের সূত্র। কিছু সূত্র, কয়েকজন বিজ্ঞান সূত্র, যেমন নিউটনের সূত্র করো, ওহমের সূত্র করো, অমন কিছু সূত্র আসে। এবার প্রথমে আসা হচ্ছে কিরশফের সূত্র। কিরশফের সূত্র একজন বিজ্ঞানী, তার নাম হলো কিরশফ, তিনি এই সূত্রগুলা দেন, যার কারণে তার নাম অনুসারে এই সূত্রের নাম হচ্ছে কিরশফের সূত্র। কিরশফ সর্বমোট দুইটা সূত্র দিছে, একটা হচ্ছে তার প্রথম সূত্র, একটা হচ্ছে তার দ্বিতীয় সূত্র। এই কিরশফের প্রথম সূত্রটা আমরা করব। কিরশফের প্রথম সূত্র, আচ্ছা কিরশফের সূত্রগুলোর প্রধান উদ্দেশ্য কি? কিরশফের এই সূত্রগুলোর প্রধান উদ্দেশ্যটা দেখে নাও। উদ্দেশ্যটা হচ্ছে তোমার জটিল বর্তনীকে সহজ করা। জটিল বর্তনীকে সহজ করা। এই বিজ্ঞানী কিরশফ এই সূত্রগুলো দিছিল যা জটিল জটিল বর্তনীগুলোর ক্ষেত্রে ওগুলো যেন সহজে সলভ করা যায়। কিরশফের আসা প্রথমে প্রথম সূত্র। কিরশফের আসা প্রথমে হচ্ছে প্রথম সূত্র। কিরশফের প্রথম সূত্রের আরেকটা নাম হচ্ছে তোমার KVL। ঠিক আছে, এটা মনে রাখো, KVL, বা এর আরেকটা নাম হচ্ছে জাংশন উপপাদ্য। KVL অথবা হচ্ছে জাংশন উপপাদ্য। জাংশন উপপাদ্য এগুলো হচ্ছে এই সূত্রের অন্যান্য আরো দুইটা নাম, KVL আর হচ্ছে জাংশন উপপাদ্য। তার প্রথমে আসো, প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে কোন তড়িৎ বর্তনীতে মোট পরিবর্তনের একটি সংযোগ বিন্দুতে, কোন তড়িৎ বর্তনীর একটি সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি শূন্য। তড়িৎ প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি শূন্য। বীজগাণিতিক সমষ্টি শূন্য। এটা হচ্ছে প্রথম সূত্র, যার আরেক নাম হচ্ছে জাংশন উপপাদ্য বা হচ্ছে KVL। এটা আমরা দেখো প্রমাণ করব সূত্রটা কি এই কথাটা আমরা প্রমাণ করব। এটা হচ্ছে কিরশফের প্রথম সূত্র, যার আরেক নাম KVL বা জাংশন উপপাদ্য। এটা হচ্ছে কোন তড়িৎ বর্তনীর একটি সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি শূন্য। মনে করো এই যে একটা তড়িৎ বর্তনীতে এই যে একটা হচ্ছে সংযোগ বিন্দু, এই যে মনে করো এই যে এদের সংযোগ আছে, এই রোধগুলোর মধ্যবর্তী সংযোগ আছে। এখানে মনে করো কারেন্ট হচ্ছে I1, এখানে কারেন্ট তোমার I2, এখানে মনে করো কারেন্ট তোমার I3। তাহলে এই সংযোগ বিন্দুগুলা তোমার মোট কারেন্ট I সমান কি হবে জানো? মোট কারেন্ট এদিকে যেতেছে, মোট কারেন্ট I সমান হবে বীজগণিতিক যোগফল I1 প্লাস I2 প্লাস I3। শেষ। এটাই হচ্ছে তোমার এই যে কিরশফের সূত্র বা জাংশন উপপাদ্য বা হচ্ছে তোমার KVL। ঠিক আছে, এটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। দেখো আরেকটা বর্তনী দিয়ে, আরেকটা বর্তনীর ক্ষেত্রে এটার জন্য আমাদের এটা মিশাইতে হবে। এটা মিশিয়ে কিন্তু তোমরা তুলবা, এটা তুলবা, এরপরে নিচে এটা তুলবা। দেখো মনে করো এমন একটা বর্তনী দেওয়া আছে, এমন একটা বর্তনী মনে করো তোমার সামনে দিছি। এটা দিয়ে তোমার কারেন্ট আসতেছে, এটা দিয়ে তোমার কারেন্ট যাইতেছে, তারপরে এটা দিয়ে তোমার কারেন্ট কি হইতেছে? আসতেছে। ওইটা দিয়ে তোমার কারেন্ট আসতেছে, এটা দিয়ে তোমার কারেন্ট আসতেছে, সরি এটা ভুল হবে, এটা দিয়ে কারেন্ট তোমার যাইতেছে আর এটা দিয়ে তোমার কারেন্ট আসতেছে। ঠিক আছে, দেখো এই যে এমন একটা, দেখো এটা হচ্ছে মনে করো তোমার হচ্ছে I1, এটা কিন্তু রোধ কিন্তু R1, এই জায়গার কারেন্ট I1, এটা তোমার হচ্ছে মনে করো R2, এই জায়গার কারেন্ট হচ্ছে I2, এটা তোমার হচ্ছে R3, এই জায়গার কারেন্ট হচ্ছে তোমার I3, এটা তোমার মনে করো R5, এই জায়গার R4, এই জায়গার কারেন্ট হচ্ছে তোমার I4, এটা তোমার হচ্ছে R5, এই জায়গার কারেন্ট হচ্ছে তোমার I5। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার একটা কি এগুলা পড়াইছিলাম তো আগের লেকচারে, এটা নোড বা জাংশন, এটা একটা জাংশন। ঠিক আছে, ওই জন্য এটাকে জাংশন উপপাদ্য বলা হয়। এটা একটা দেখো জাংশন। এইখান থেকে আমরা যদি আমরা কিরশফের সূত্রটা প্রয়োগ করি তাহলে কেমন হবে জানো? এখানে কিরশফের সূত্র প্রয়োগ করলে যে মোট I সমান কি আসবে একটু খেয়াল করো। যেই দিক দিয়ে তোমার কারেন্ট আসবে ওইটা প্লাস, যে লাইন দিয়ে কারেন্ট যাবে ওইটা মাইনাস। এটাতে কারেন্ট আসতেছে, তোমার উদ্দেশ্য হলো এই বিন্দুটা, এটাতে কারেন্ট আসতেছে তার মানে প্লাস I1 দিয়ে কারেন্ট আসতেছে, এটা দিয়ে কারেন্ট যাইতেছে তার মানে তোমার হচ্ছে মাইনাস I2, এটা দিয়ে তোমার কারেন্ট আসতেছে তার মানে প্লাস I3,
এটা দিয়ে তোমার কারেন্ট যাইতেছে -i4, এটা দিয়ে তোমার কারেন্ট আসতেছে +i5। বোঝা গেছে? প্লাস একখানে করো মাইনাস একখানে করো, অ্যান্সার শেষ। i1 + i3 + i5 -i2 -i4 শেষ। এটা হচ্ছে তোমার ইয়ার সূত্র ফেলালাম, কির্চফের প্রথম সূত্র প্রয়োগ করলাম এখানে। এইখান থেকে তোমাকে যদি বলা আবার চার্জে আসো, এটা তো তোমার তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ থেকে তোমাকে যদি বলা করে চার্জের উপপাদ্য প্রয়োগ করো এটাকে, মানে এটা তো তড়িৎ প্রবাহের উপপাদ্য বা জাংশন উপপাদ্য, কিসের এটা? তড়িৎ প্রবাহের। এখান থেকে যদি তোমাকে চার্জে আনতে বলে, আমরা জানি I = Q/T, শুধু এখানে Q/T বসাই দেবো। কিভাবে দেখে এখান থেকে মনে করো তোমাকে বলছে কিসে আসতে, কারেন্টে আসতে, আর কিসে আসতে হচ্ছে চার্জে আসতে, এই সেটটা মিশিয়ে দিলাম। কির্চফের প্রথম সূত্র কিন্তু পড়াইতেছি। দেখো এখান থেকে মনে করো আমি চার্জে আসলাম, তার মানে তোমার কি হবে দেখো, চার্জে যখন আসবো তখন কি হবে, এই যে এইখানে ডাইরেক্ট কিউ সমান, সরি এই যে I1 যেটা, I1টা হয়ে যাবে তোমার Q1/T, আর তার I3 যেটা ওটা হবে তোমার Q3/T, তারপর একটা কি Q5/T প্লাস, না এটা মাইনাস Q2/T মাইনাস Q কতটা, এটার মোট 0 হবে, এটা 0 হবে। কারেন্টগুলো যোগফল কিন্তু 0 হবে, কারেন্টগুলো যোগফল 0 হবে, এটা না, হ্যাঁ সমষ্টিগুলো 0 হবে। সরি, আমি শুধু I সমান এত তুলে দিছি, এটার সমষ্টিটা 0 হবে, যোগ করলে সব সহ 0 হবে। ঠিক আছে, আগেরবার যেটা লিখছিলাম এখানে একটা, ওটারও 0 হবে। তাহলে তোমার হচ্ছে I4/0, কারণ আমরা জানি কি I সমান জানি আমরা Q/T। ঠিক আছে, এইগুলা বসাই দিলাম, এটা সমান তোমার হচ্ছে 0, এটা T সমান হচ্ছে 0। তাহলে দেখো এখান থেকে তুমি মাইনাসগুলো আলাদা করো, মাইনাসগুলোকে ওইদিকে পাঠিয়ে দাও, Q1 + T + Q3/T + Q5/T সমান, মাইনাসগুলো ওদিকে যাবে যখন Q2/T + Q4/T, মাইনাস গেল কই, ওইদিকে গেলে প্লাস হয়ে গেছে, আর শূন্যর সাথে গুণ হলে তো মানে যোগ হলে তো ওইটাই হলো। এখন T আর তোমার 1/T কমন নাও, 1/T কমন নিলে হয় Q1 + Q2 + Q5, Q2 না এটা Q3 সমান, ওইদিকে 1/T কমন নাও, 1/T কমন নিলে হয় Q2 + Q4। ঠিক আছে, এখন উভয় পক্ষে 1/T কাটা, তার মানে Q1 + Q3 + Q5 সমান Q2 + Q4। এইভাবে জাস্ট এগুলো উপপাদ্যের ক্যালকুলেশন, এটাই উপপাদ্য। ঠিক আছে, এগুলো জাস্ট উপপাদ্যের ক্যালকুলেশন, এগুলো জাস্ট একটু খেয়াল রাখো। এমসিকিউতে এমন একটা বর্তনী আসতে পারে, বা সৃজনশীল এমন কোনো একটা বর্তনী দিতে পারে, দিয়ে এইখান থেকে তোমার চার্জের কথা বলে তখন তুমি এইটা বসাবা, আর যে কারেন্টের কথা বলে এইটা বসাবা। ঠিক আছে, কারেন্ট থেকেই কিন্তু মেইনলি চার্জটা আসছে। এটা হলো কেভিএল। ঠিক আছে, কেভিএল সম্পর্কে এখন তুমি কিছু জিনিস মনে রাখো, কেভিএল সম্পর্কে কিছু জিনিস তোমার মনে রাখা লাগবে। এই কেভিএল সম্পর্কে আবার কিছু জিনিস মনে রাখা লাগবে, এর তাৎপর্য আছে, অনেক কিছু আছে, এত কিছু তোমার মনে রাখার দরকার নেই। তোমাকে এখান থেকে মনে রাখা লাগবে যে হচ্ছে একই সময়ে কোনো লোডে যে পরিমাণ আধান প্রয়োগ করে ঠিক সেই পরিমাণ আধান বের হয়। একটা জিনিস মনে করো, এটা একটা নোড, এটা একটা হচ্ছে তোমার নোড, এই নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট আসে ঠিক ওই পরিমাণ কারেন্ট এখান থেকে বের হয়ে যায়। এটা প্রথম কথা মনে রাখো। নোডে 1 নাম্বার, নোডে যে পরিমাণ কারেন্ট আসে সেই পরিমাণ বের হয়ে যায়। এলে এমসিকিউ জন্য পরিমাণ বের হয়ে যায়। এদিক দিয়ে মনে করো কারেন্ট আসতেছে, এটা দিয়ে আসতেছে, এই যে দুইটা দিয়ে আবার বের হয়ে যাচ্ছে, ওটা দিয়ে আসতেছে, সব ভাগ হয়ে এই দুইটা দিয়ে বের হয়ে যাবে। যে পরিমাণ কারেন্ট আসবে ওই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। 2 নম্বর তোমার যেটা মনে রাখা লাগবে এটা হচ্ছে আধানের সৃষ্টি বা ধ্বংস নেই, সকল বর্তনীর বিন্দুতে আধান সংরক্ষিত থাকে। এর সৃষ্টি বা ধ্বংস নেই, প্রত্যেকটা বিন্দুতে সংরক্ষণ থাকে, এটা লিখে দিতেছি, এটা মনে থাকতে পারবে। 3 নম্বর হচ্ছে একে আধান সংরক্ষণের নীতিও বলা হয়। এই সূত্রটা কির্চফের প্রথম সূত্রকে আরেকটা নাম আছে, আধান সংরক্ষণের নীতি। আধান সংরক্ষণের নীতি বলা হয়। আধান সংরক্ষণের নীতি বলার কারণ আছে, কারণ আধানের সৃষ্টি বা ধ্বংস নেই, আধানগুলো এখানে সংরক্ষিত থাকে। ঠিক আছে, শেষ, প্রথম সূত্র শেষ। তাহলে প্রথম সূত্র শেষ, তোমরা নোট করে দিবা। আর হচ্ছে যাদের কোনো সমস্যা থাকলে, বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা, পরের ক্লাসে আবার ওইটাই শুরুতে বোঝাই দেবো। তারপর দেখো কির্চফের প্রথম সূত্র শেষ, এবার চলো কির্চফের দ্বিতীয় সূত্র। কির্চফের দ্বিতীয় সূত্র
কিরশফের সূত্রতে লেখা আছে দ্বিতীয় সূত্র। কিরশফের দ্বিতীয় সূত্র, কিরশফের দ্বিতীয় সূত্রকে বলা হলো তোমার কেসিএল, আগেরটা হচ্ছে কেভিএল, এটা হচ্ছে কেসিএল। ঠিক আছে, এটা বেশি গুরুত্বপূর্ণ, কেসিএলটা হচ্ছে তোমার বেশি গুরুত্বপূর্ণ। দেখো, কোন আবদ্ধ লুপের উপাদানগুলোর রোধ, কোন আবদ্ধ লুপের উপাদানগুলোর রোধ, আবদ্ধ লুপের উপাদানগুলোর রোধ, কোন আবদ্ধ রোধের উপাদানগুলোর রোধ, হ্যাঁ উপাদানগুলোর রোধ কি, রোধ ও এদের সংশ্লিষ্ট প্রবাহগুলো, রোধ ও এদের সংশ্লিষ্ট উপাদানগুলোর প্রবাহগুলো, মানে তড়িৎ প্রবাহের কথা বলছি, প্রবাহগুলোর কি হয়েছে, প্রবাহগুলোর গুণফলের বীজগাণিতিক সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি ওই লুপের মোট তড়িৎচালক শক্তির সমান, ওই লুপের মোট তড়িৎচালক শক্তির সমান, এটাকে আমরা এখন বুঝবো। দেখো, মনে করো কোন একটা বর্তনীর একটা লুপ আছে, মনে করো যে এটা একটা তড়িৎচালক শক্তি দিলাম, এখানে যে মনে করো একটা রোধ, ঠিক আছে, এখানে একটা রোধ, তারপরে নিচের মধ্যে দাও তুমি আরেকটা রোধ, এখানে মনে তোমার আরেকটা ব্যাটারি আছে, এমন থাকতে পারে, আরো অনেক থাকতে পারে। এটা মনে করো R1, এটা হচ্ছে তোমার R2, ঠিক আছে, এটা তোমার হচ্ছে E1, এটা হচ্ছে তোমার E2। এই যে একটা বর্তনী, এই বর্তনী একটা দেখো এখানে দেখো একটা লুপ সৃষ্টি করছে, যে লুপ, ঠিক আছে, একটা লুপ সৃষ্টি করছে। তাহলে এই লুপটা সৃষ্টি করলে এই জায়গায় যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তুমি পরীক্ষার ক্ষেত্রে যে এমন আসে, যদি তোমার মনে হয় যে এখান থেকে আমার তড়িৎচালক শক্তি বের করা লাগবে, বা আমার আর এর মান বের করা লাগবে, বা আমার আই এর মান বের করা লাগবে, তখন তুমি ডাইরেক্ট এইভাবে লিখবা, কেসিএল প্রয়োগ করে পাই, আমরা জানি লিখবা না, এদের ক্ষেত্রে লিখবা কেসিএল প্রয়োগ করে পাই, অথবা আগেরটার ক্ষেত্রে হলে লিখবা কেভিএল প্রয়োগ করে পাই, বা হচ্ছে কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই, এইভাবে লিখতে পারো। এখন দেখো, এইখান থেকে আমাদের প্রশ্নে কি বলছে কোন আবদ্ধ লুপের উপাদানগুলোর রোধ এবং তাদের সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহগুলোর গুণফলের বীজগাণিতিক সমষ্টি। প্রথম কথাটা দেখো, প্রথম কথাটা হলো এই জায়গায় তোমার হচ্ছে রোধগুলা এবং কারেন্টের কি, রোধগুলো এবং কারেন্টের হচ্ছে তোমার সমষ্টি, রোধ এবং কারেন্টগুলোর সমষ্টি। দেখো, এই যে R1 এর সাথে তোমার গুণ হবে I1, তারপর R2 এর সাথে গুণ হবে তোমার হচ্ছে I2, এই দুটোর হচ্ছে তোমার সমষ্টি, এর হচ্ছে মোট তড়িৎচালক সমষ্টির সমান, মোট তড়িৎচালক শক্তির সমষ্টির সমান, তড়িৎচালক শক্তি E1 আর E2 এই দুটোর সমষ্টির সমান, E1 প্লাস E2। এটা হচ্ছে গাণিতিক রূপ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আজকে কেসিএল পর্যন্তই, কালকে মানে কিরশফের সূত্র শেষ, এই সূত্রগুলো প্রয়োগ দেখতে হবে, ম্যাথ দেখতে হবে, এই ম্যাথগুলা আরো কমপক্ষে 2 থেকে 3টা লেকচার লাগতে পারে, তাছাড়া হবে না, দেখলেই তো এখনো এর ম্যাথ বাকি। তারপরে আছে হুইস্টেন ব্রিজ, মিটার ব্রিজ, গ্যালভানোমিটারের ব্রিজ, তারপরে বোর্ড প্রশ্ন। ঠিক আছে, পরের লেকচারে চেষ্টা করব এটার ম্যাথগুলো শেষ করে হুইস্টেন ব্রিজ, তারপরে হচ্ছে হুইস্টেন ব্রিজের নীতি, গ্যালভানো ব্রিজ, এগুলো সব শেষ করে দেব। তারপরে আরেকটা লেকচার নেব লাস্টে, ওই লেকচারের মধ্যে কি করা হবে, আরেকটা লেকচার লাস্টে নেব, আর 2টা লেকচার শেষ করে দেবো। লাস্টের লেকচারে জাস্ট শুধু বোর্ড প্রশ্ন সলভ করবো, মানে কালকের লেকচারে অধ্যায় শেষ, তারপরের লেকচারে বোর্ড প্রশ্ন সলভ করবো। তাহলে দেখা হবে নেক্সটে। আসসালামু আলাইকুম।